নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথীর আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প সভাপতি। অনুপম এর আগেও তো একটা সাহিত্য সভায় গিয়েছে বইকি, কিন্তু সে সাধারণ বক্তা হিসাবে। একবার বুঝি প্রধান অতিথি রূপেও কোথাও গিয়েছিল, সভাপতি এই প্রথম। কেবলমাত্র তাকে নিয়ে যাবার জন্যই সভার উদ্যোক্তারা বিস্তর তেল পুড়িয়ে গাড়ি নিয়ে আসবেন এই টালিগঞ্জ পর্যন্ত। তারপর সেখান থেকে সুদূর সভাস্থলে নিয়ে যাবেন এবং আবার সভা ভাঙলে গাড়ি পৌঁছে দেবে। এতখানি অর্থ ব্যয়, এত ঐকান্তিকতা শুধু তারই জন্য। সেদিনকার সেই উৎসব সমারোহের সেই একমাত্র নায়ক। এর মধ্যে এত আনন্দিত হবার কি আছে? এ তো তার সাহিত্য সাধনার প্রাপ্য পুরস্কার। এমনি নানা কথাই মনকে বোঝালেও এই ব্যাপারটিতে আনন্দিত না হয়ে পারে না অনুপম। বিশেষত সকালে যাবার পথে রাস্তার মোড়ে কাগজওয়ালার কাছ থেকে ৩-৪খানা দৈনিক চেয়ে নিয়ে উল্টে দেখছে সে সভা সমিতির বিজ্ঞপ্তির মধ্যে এই সভার খবরটা ছাপা আছে। তার নামও সেখানে উল্লেখ করা হয়েছে সভাপতি রূপে। না, ছাপায় ভুল কোথাও নেই। ছাপ ওঠেনি এমনও হয়নি, বেশ পরিষ্কার পড়া যাচ্ছে তার নামটা। অবশ্য ভালো করে ভেবে দেখলে সত্যিই এতে আনন্দিত হবার এমন কিছু কারণ নেই। আর্থিক লাভ নেই অনুপমের এক পয়সাও, বরং খানিকটা সময় নষ্ট, হয়রানি, মেহনত, এমনকি অর্থব্যয়ও কিছু আছে। ফর্সা কাপড় জামা চাইতো, গরজ তাদেরই। তারা সভা ডেকেছে, সভাপতি চায় তাদের, নইলে সমস্ত আয়োজন পণ্ড। কৃতজ্ঞতা যদি এক্ষেত্রে কারোর প্রাপ্য হয় তো সে তারই। তবু আনন্দ একটু হয় বই কি। এর মধ্যে একটা সম্মানের প্রশ্ন আছে, যে একটা স্বীকৃতির প্রশ্ন আছে। সে যে ভালো সাহিত্যিক, পাঠক মহলে তার যে কিছু খ্যাতি মিলেছে, এই সভাপতি রূপে আহ্বান করার মধ্যে সেই কথাটাই কি মেনে নেওয়া হচ্ছে না? এত লোক থাকতে তার কাছেই ওরা এসেছে, একমাত্র তাকেই ওদের প্রয়োজন। অন্য অনেক সাহিত্যিক ছিল, তাদের কারুর কাছে যেতে পারত তো ওরা। তা না গিয়ে তার কাছেই এসেছে। এতেও কি খুশি হবার, একটু গর্বিত বোধ করবার কারণ নেই? অনুপমের সাহিত্য সাধনার পথটা খুব মসৃণ নয়, তা বলা বাহুল্য। কজন সাহিত্যিকের ভাগ্যেই বা তা হয়? সে কাজ করত কি একটা মার্চেন্ট অফিসে। টাকা ৭০ মাইনে পেত, তাতে যুদ্ধের আগে একরকম চলে যেত। তারপর বিবাহ করলে তখন আর ওই স্বল্প আয়ে সংসার চলে না। লেখার অভ্যাস ছিল ছেলেবেলা থেকেই। এখন তাই নতুন করে ঝালিয়ে লিখতে বসল, গল্প আর কবিতা। গল্পই বেশি। পাঠালে বিভিন্ন কাগজে, কেউ ফেরত দিলে, কেউ দিলে না, ছাপালে না কেউই। এক্ষেত্রে হতাশ হবারই কথা ছিল, কিন্তু দৈবক্রমে একদিন ওর এক বন্ধুর সঙ্গে পথে দেখা হয়ে গেল। সে এক বিখ্যাত দৈনিকে চাকরি করে, তাদের রবিবারের সংখ্যা সম্পাদনা করে সে। এক যোগাযোগে অনুপম একটা গল্প পাঠালে, সে গল্প ছাপাও হলো। কিছুদিন পরে আর একটা, তারপর আরও। এবার ভরসা করে সে অন্য কাগজেও লেখা পাঠাতে লাগলো। ২-১টা ছাপাও হলো। সবচেয়ে বিস্ময়ের কথা, এর মধ্যে এক-আধ জায়গায় কিছু পারিশ্রমিকও মিলল। হোক সামান্য, তবু নিজের রচনার মূল্য। ওর সেদিন মনে হয়েছিল যেন বিনা পরিশ্রমেই পেল সে টাকাটা। টাকাটার প্রয়োজনও ছিল সেদিন খুব বেশি। অফিসে মাইনে পেত, তার সঙ্গে মাগনি ভাতা যোগ হলেও সংসার চলে না। অথচ খাটতে হয় ভৃত্যের মতো। সেখান থেকে ফিরে রাত্রে আর একটু পরিশ্রম করার শক্তি থাকে না। থাকলেও বাজার, রেশন, গয়লা এসব করে সময় পাওয়া যায় না। এই সময় হঠাৎ ও একটা নির্বুদ্ধিতার কাজ করে ফেললে। চাকরিটি দিলে ছেড়ে,
স্ত্রী সুপ্রিয়াকে বললে, ভাবছ কেন? সাহিত্য করে খাবো, তাতে যদি একবেলা খাই তো সেও ঢের ভালো। আসল কথা, এই সময় সে অধিকাংশ দিনই অফিসে মন দিয়ে কাজ করতে পারছিল না, নিয়মিত হাজিরাও পড়ত না। তার মতো কনিষ্ঠ কেরানির এত গাফিলতি সইবে কে? অফিস তাই ক্রমশ অসহ্য হয়ে উঠছিল। কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েই নিজের ভুল বুঝতে পারলে। যেসব কাগজ লেখার মূল্য দেয় তাদের সংখ্যা খুবই পরিমিত, তাদের ছাপবার সামর্থ্যও সীমাবদ্ধ। অর্থাৎ প্রতি সপ্তাহে একই লোকের লেখা তো ছাপা সম্ভব নয়। দৈনিকে বড়জোর মাসে একবার বেরোতে পারে, মাসিক পত্রিকাতেও 3 মাস অন্তর। সেভাবে যদি নিয়মিত লেখা যায় তাহলেও মাসিক 100 টাকা আর তোলা সম্ভব নয়। তবু তখন যুদ্ধের বাজার, অবস্থা সকলেরই সচ্ছল। অগত্যা অনুপম প্রকাশকদের দ্বারস্থ হল। গল্প সে ভালোই লেখে বটে, তার নামও তারা শুনেছেন, কিন্তু ছোট গল্পের বইয়ের কিছুমাত্র চাহিদা নেই। লাইব্রেরি থেকে যারা বই কিনতে আসেন তারা আগেই বলে দেন, দেখুন বই যা দেবেন তাতে টুকরো গল্প যেন না থাকে, টানা গল্প চাই। অর্থাৎ সকলেই উপন্যাস চান। কিন্তু কাগজে যে এত গল্প ছাপা হয় সেগুলোর গতি কি হবে? প্রায় হতাশ হয়ে প্রশ্ন করে অনুপম। ওই নগদ বিদায় যা পেলেন, একজন প্রকাশক ঘুরিয়ে বুঝিয়ে দেন ওকে। একখানা ছোট গল্পের বই তবু এক প্রকাশক দয়া করে ছাপলেন। শর্ত হলো তার জন্য অনুপম কোনো টাকা চাইতে পারবে না। তিনি বললেন, এতে যে আপনার নাম ছড়াবে, ধরে নিন এইটি লাভ। তথাস্তু। আর একজন প্রকাশক দিলেন 50টি টাকা। উপদেশ দিলেন, উপন্যাস লিখুন, বেশি করে টাকা দিতে পারবো। তা তো পারবেন, কিন্তু তার অবসর মেলে কই? তার আগে যে হাঁড়ি চড়ার বন্দোবস্ত করতে হয়। খবর নিয়ে জানলে অনুপম যে ছেলেদের অ্যাডভেঞ্চারের বই, ডিটেকটিভ উপন্যাস এসবের খুব চাহিদা আছে। অগত্যা তাই লিখতে বসলো। প্রথম প্রথম ভেবেই পেত না কি লিখবে, কিন্তু এখন চালাক হয়ে গেছে। দেখেছে যে এ ধরনের বই, নিজস্ব রচনা খুব কম লোকেরই আছে। সবাই সাগরপাড়ের বই পড়ে অজীর্ণ উদাগার করে। অনুপমও সেই পথ ধরল, কিন্তু তাতেই বা কটা টাকা পাওয়া যায়? পরিশ্রম করতে হয় ঢের বেশি। বই পড়া, তাকে আত্মসাৎ করা, তারপর লেখা। কত বই হয়তো কাজেই আসে না, তবু সেগুলো পড়ে দেখতে হয়। এতদিন পরে সে বুঝতে পেরেছে যে কেরানিগিরির চাইতে ঢের বেশি পরিশ্রম এতে, অথচ এতে যশও নেই। ছোট গল্প যে সত্যিই ভালো লিখতে পারত, হয়তো এখনো পারে, কিন্তু পড়বে কে? যদি বা পড়ে, কিনবে না। প্রতিদিনকার উদরান্নের সংস্থান করতে করতে ভালো উপন্যাস ভাবাও যায় না, লেখা তো যায়ই না। ছোট গল্পের কিছু চাহিদা হয় পূজার সময়, টাকাও কিছু পাওয়া যায়, কিন্তু সে টাকা কোনো কাজেই দেয় না। পূজার নানা খরচ রাঘব বোয়ালের মতো সব আয়টাকেই গিলে নেয়। কিন্তু আজ আর ফেরবার উপায় নেই। নতুন করে কেরানিগিরি শুরু করা যায় না, পাবেও না হয়তো। এই অজ্ঞাত অখ্যাত জীবনেই তাকে যাপন করতে হবে। সাহিত্যের নামে কলম পিষে। এমনি হতাশা যখন প্রায় তাকে জীবন সম্বন্ধে উদাসীন করে তুলেছে, সেই সময় এলো এই সভার আহ্বান। তবে তো একেবারে ব্যর্থ হয়নি। তবে তো তাকেও চেনে 2-4 জন, স্বীকার করেছে তাকে সাহিত্যিক বলে। সেই জন্যেই ওর বিশেষ একটি আনন্দ, সেই জন্যেই ওর এই গর্ব। গাড়ি এলো ঠিক 5টার সময়। অনুপম প্রস্তুত হয়েই ছিল। সারা সকাল ধরে সুপ্রিয়া জামা কাপড় সাবান কেচে শুকিয়ে ইস্ত্রি করে রেখেছে। ইস্ত্রি তো ছাই, ভাঁজ করে বিছানার নিচে রেখে দেওয়া। দেহের চাপে যা ইস্ত্রি হয়।
তবু তাতেই মন্দ দেখাচ্ছে না। অনুপম আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করে নিয়ে গাড়িতে গিয়ে উঠল। গাড়িটা ভালো নয়, বহুদিনের পুরনো গাড়ি। ঝরঝর করতে করতে চলল। 2-3 বার খারাপও হলো। তা হোক, অনুপম মনকে বোঝালো, ভালো গাড়ি পরে দেবেই বা কেন, আর এতে তো তেল খরচা কম হচ্ছে না, এবং সে খরচা হচ্ছে শুধু তাকে নিয়েই যাবার জন্যই। সভাস্থলে পৌঁছে কিন্তু তার মনটা দমে গেল। দর্শক বা শ্রোতা যাই বলুন, তার সংখ্যা খুবই কম। শুধু শখানেক ছোট ছেলে সামনের ফরাসে বসে মহা হইচই করছে। তরুণ বা প্রবীণের সংখ্যা 30-এর বেশি হবে না। অবশ্য এছাড়া উদ্যোক্তারা আছেন জোনাকুড়ি। ওর মুখের ভাব লক্ষ্য করে একজন উদ্যোক্তা বললেন চুপি চুপি, লোক হবার কথা ঢের বেশি। মুশকিল হয়েছে কি জানেন, আজ একটা ভালো খেলা আছে কি না, এইখানে সবাই সেইখানেই গেছে, এটা আমরা জানতুম না। যথারীতি সভা আরম্ভ হলো। কে যেন একটা ফুলের মালা পরিয়ে দিল ওর গলায়। সভাপতির নাম যিনি প্রস্তাব করতে উঠলেন, তিনি ওর নামটা ভুল বললেন এবং পরিচয় দিতে দিতে বললেন প্রসিদ্ধ নাট্যকার। নাটক অনুপম জীবনে লেখেনি, কিন্তু তবু কোনো প্রতিবাদ করতে ওর মন সরল না। কি হবে মিছিমিছি মেজাজ খারাপ করে। তারপর শুরু হলো সভার কাজ। আসলে এদের নিজেদের আবৃত্তি ও গান শোনানোর উপলক্ষ এটা। একটি প্রবন্ধ পঠিত হলো, প্রলাপে পূর্ণ। তাছাড়া অসংখ্য আবৃত্তি। যারা করছে তাদের কারুর উচ্চারণ শুদ্ধ নয়, কবিতার লাইন মুখস্থ নেই, মানে তো বোঝেই না। আবৃত্তির ফাঁকে ফাঁকে চলল গান। কি তার বাণী আর কি যে তার সুর, কিছুই বোঝার উপায় নেই। 2-1টি মেয়ে রবীন্দ্রনাথের গান গাইবারও চেষ্টা করলে, কিন্তু অনুপম দেখলে সেগুলো রবীন্দ্রসঙ্গীত বলে চিনতে কষ্ট হয়। আকৃতি প্রকৃতি অর্থাৎ বাণী ও সুরে কিছুই মেলে না। এই কষ্টকর ব্যাপার চলল 9:30 পর্যন্ত। ছেলেপুলেরা সমানে হইচই করে যাচ্ছে। শুধু যখন কোনো একটা পর্ব শেষ হচ্ছে তখন ঘন ঘন করতালি এবং শীষ দিয়ে নিজেদের উৎসাহ প্রকাশ করছে তারা। এরপর যখন সভাপতির অভিভাষণ দিতে উঠল অনুপম, তখন বয়স্করা সবাই চলে গেছেন। আছে ওই ছেলের দল। অনেক ভালো ভালো কথা সে ভেবে এসেছিল, কিন্তু এখন এদের কাছে সেসব কথা বলতে ওর লজ্জা বোধ হলো। অথচ কি বলবে, কি বলা উচিত তাও ভেবে পেল না। কোনো মতে সেই সব বড় বড় কথা, সাহিত্যের রসবস্তু ও মূল্যতত্ত্ব সম্বন্ধে 2-4টে কথা খাপছাড়াভাবে বলে বসে পড়ল। এইটুকু সভা, কটাই বা লোক। মাইক ও লাউডস্পিকার ভাড়া করা হয়েছিল ঠিকই, মাইকের সামনে উঠে লজ্জায় অনুপমের মাথা কাটা যাচ্ছিল। সভা ভেঙে যখন অনুপম উঠল, তখন ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তিতে সে অবসন্ন। উদ্যোক্তারা ভিতরের একটা ঘরে নিয়ে গিয়ে অবশ্য কিছু জলযোগের ব্যবস্থা করলেন, ঠান্ডা সিঙাড়া ও দুর্গন্ধ পান্তুয়া, তার সঙ্গে কড়া তেতো চা। তবু তাই প্রাণপণে গিলল অনুপম, নইলে সে আর দাঁড়াতে পারছে না তখন। এইবার ওরা আসল কথাটা পারলেন। যে গাড়িখানা পাওয়া গিয়েছিল সেটা একেবারে বিগড়ে গেছে, অন্য গাড়িও জোগাড় হয়নি। অনুপম যদি কিছু মনে না করে তো বাসেই, অবশ্য বাস এখন সব খালিই যায়, কোনো অসুবিধা হবে না। তবু একবার ক্ষীণকণ্ঠে অনুপম বললে, ট্যাক্সি, এখানে ট্যাক্সি পাওয়া যায় না? দেখুন, একজন খুব সংকুচিতভাবে বললেন, ট্যাক্সি বড় বেশি নেবে এখান থেকে, আমাদের ফান্ড পারমিট করছে না, শুধু তেলের খরচটা হলে দিতে পারতুম।
এক মাইক ভাড়া করতেই বিস্তর বেরিয়ে গেল কিনা। অগত্যা অনুপমকে উঠতে হলো। 2-3 জন এসে বাস অবধি পৌঁছে দিয়ে গেল। কে একজন আনাচারেক ভাড়া দিতে এসেছিল। অনুপমের আত্মসম্মানে বাঁধল, সে নিলে না। রাত তখন 10টা বেজে গেছে। যেখানে বাস বদল করার কথা সেখানে বাস আর পাওয়া গেল না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলে, কিন্তু পথও বহু দূরে। ঘণ্টাখানেক চলবার পর একটা চলতি রিকশার সঙ্গে দর করে উঠে বসলে। একটি টাকাই ছিল পকেটে, তার সবটারই মায়া ত্যাগ করতে হলো। নইলে এত রাত্রে এতটা পথ সে যেতে প্রস্তুত নয়। সুপ্রিয়া তখনও জেগে বসেছিল। দোর খুলে দিয়ে বললে, বাবা, ধন্যি তোমার সভা করতে যাওয়া। এই এত রাত অবধি কিসের সভা? কই গাড়ি এলো না? সংক্ষেপে অনুপম বললে, না, পথে খারাপ হয়ে গেছে। সুপ্রিয়া ভাত বেড়ে দিলে, ঠান্ডা করকরে ভাত, তাও পরিমাণে অত্যন্ত অল্প। একটু অপ্রস্তুতভাবেই বললে, ভাত বোধহয় তোমার কম হবে। কি করব, একদানা চাল নেই ঘরে, এমন আটাও নেই যে 2খানা রুটি গড়ি। ছেলে মেয়ে দুটো কাল সকালে যে কি খাবে তা জানি না। বাসি রুটি থাকলে তবু খায়। কাল সকালে যতক্ষণে রেশন আসবে ততক্ষণে হাঁড়ি চড়বে। একটা হিমের মতো কি যেন মেরুদণ্ড দিয়ে নেমে যায় অনুপমের। শেষ টাকাটি যা তার হাতে ছিল এইমাত্র রিক্সাওয়ালাকে দিয়ে এসেছে সে। পরক্ষণেই মনে পড়ে যায় কথাটা, তোমার খাওয়া হয়েছে? অন্যদিকে মুখ ফিরিয়ে সুপ্রিয়া বলে, হ্যাঁ। নইলে রাত 12টা পর্যন্ত উপোস করে বসে থাকবো নাকি? খিদে পায় না? মিছে কথা বলেই এত কথা বললে সুপ্রিয়া, তা অনুপম জানে। যেখানে তার ভাতই পরিমাণে কম সেখানে সুপ্রিয়া আগে খেয়ে নেয়নি, এটা ঠিক। কিন্তু তারও তখন আর খুঁচিয়ে সত্যি কথা জানবার অবস্থা নয়। সে সব ভাতগুলোই খেয়ে উঠল। পয়সা কাল সকালেই চাই। যে প্রকাশক 2-5 টাকা দিতে পারেন বাড়ি গেলে, তিনি কিছু কপি হাতে না পেলে দেবেন না। অগত্যা এখন কপি লিখতে বসতে হবে। যত রাতই হোক আর যত ক্লান্তই হোক সে। সংকীর্ণ ঘর, তার সবটাই প্রায় তক্তপোষে জোড়া, তাতে মলিন বিছানা এবং শতচ্ছিন্ন মশারি। সেখানে ছেলেমেয়েরা ঘুমোচ্ছে, তার পাশে শোয়া যায় কোনো মতে, কিন্তু বসে সাহিত্য সৃষ্টি করা যায় না। অগত্যা এইমাত্র যেখানে সে বসে খেলে ফালি মতো সংকীর্ণ স্থানটুকু, সেইখানেই হ্যারিকেন নিয়ে লিখতে বসল অনুপম। এখনও সেখানটা ভিজে, উচ্ছিষ্টের গন্ধ ছাড়ছে। আবার এত রাত্রে লিখতে বসলে? সুপ্রিয়া অবাক হয়ে প্রশ্ন করে। উপায় নেই, তুমি শুয়ে পড়ো। আমাকে অন্তত 7-8খানা কাগজ যেমন করে হোক ভরাতেই হবে। শেষ হলো গল্প সভাপতি। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।